আসসালামু আলাইকুম। বিডিভিউজের বিশেষ আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। সারা দুনিয়ার ঘটে যাওয়া নানা খবর নিয়ে আজকের আয়োজনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। হামাস আরও এক ইসরায়েলি বন্দির মৃতদেহ ফেরত দিয়েছে, আর গাজা ভয়াবহ ত্রাণ সংকটে ভুগছে। বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা গাজায় বাধাহীন সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে, কারণ বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এখন টিকে থাকার জন্য স্থানীয় কমিউনিটি রান্নাঘর বা স্যুপ কিচেনের ওপর নির্ভর করছে। বুধবার হামাস ঘোষণা করে যে তারা আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে এক ইসরায়েলি বন্দির মৃতদেহ ফেরত দিয়েছে। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বিষয়টি নিশ্চিত করে। এই ঘটনার পর এখনও 6 বন্দির দেহ গাজায় রয়েছে। বন্দীদের দেহ ফেরত দেয়া ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যুদ্ধবিরতি চুক্তির একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল বলছে হামাস সব দেহ ফেরত না দিয়ে চুক্তি লঙ্ঘন করছে। তবে হামাসের দাবি, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে দেহ উদ্ধারে সমস্যা হচ্ছে, আর ইসরায়েল ভারী যন্ত্রপাতি ও বুলডোজার প্রবেশে বাধা দিচ্ছে, যা উদ্ধার কাজ আরও কঠিন করে তুলেছে। আল জাজিরার সাংবাদিক নূর ওহেদ জানান, বুধবার ফেরত দেওয়া দেহটি 4 দিন ধরে ধ্বংসস্তূপের নিচ থেকে খোঁজার পর উদ্ধার করা হয়। এটি গাজার পূর্বাঞ্চলের সুজাইয়া এলাকায় ছিল, যা কয়েক মাস ধরে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, এক মিশরীয় বিশেষজ্ঞ দলও উদ্ধার অভিযানে অংশ নেয়। ওদেহ আরও জানান, ইসরায়েল স্পষ্ট করেছে যে সব দেহ ফেরত না পাওয়া পর্যন্ত তারা যুদ্ধবিরতির প্রথম ধাপের অঙ্গীকার, বিশেষ করে গাজায় মানবিক সহায়তা প্রবাহের অনুমতি বাস্তবায়ন করবে না। এদিকে ইসরায়েলি সেনারা কেন্দ্রীয় গাজায় 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। দাবি করছে তারা হলুদ রেখা অতিক্রম করেছিল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, একই এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে আরেক ফিলিস্তিনি ইসরায়েলিদের গুলিতে নিহত হন। জাতিসংঘ সম্প্রতি সতর্ক করেছে যে যুদ্ধবিরতির পর গাজায় ত্রাণ প্রবেশ কিছুটা বেড়েছে ঠিকই, কিন্তু এখনও তা পর্যাপ্ত নয়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র আবির এতেফা বলেন, আমাদের পূর্ণ প্রবেশাধিকার দরকার, দ্রুত সরবরাহ চলা উচিত। শীত আসছে, মানুষ এখনও ক্ষুধায় ভুগছে, প্রয়োজন অনেক বেশি। তিনি আরও বলেন, গাজায় আরও বেশি সীমান্ত পথ খুলে দেয়া দরকার, যাতে খাদ্য ও অন্যান্য ত্রাণ দ্রুত পৌঁছাতে পারে। গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে অক্টোবরের শেষ পর্যন্ত প্রতিদিন গড়ে মাত্র 145টি ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল, যা প্রতিদিনের নির্ধারিত 600 ট্রাকের মাত্র 24%। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের ও অন্যান্য ত্রাণ সংস্থার 23টি আবেদন বাতিল করেছে, যেখানে তাঁবু ও কম্বল সহ আশ্রয় সামগ্রী আনার অনুরোধ করা হয়েছিল। সংস্থাটির আঞ্চলিক পরিচালক অ্যাঞ্জেলিটা কোয়েরাদা বলেন, আমাদের হাতে খুব অল্প সময় আছে পরিবারগুলোকে শীতের ঠান্ডা ও বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 3 সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু প্রয়োজনীয় আশ্রয় সামগ্রীর একাংশই এখন পর্যন্ত ঢুকতে পেরেছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে, যাতে ত্রাণ বাধাহীনভাবে গাজায় পৌঁছাতে পারে। এদিকে হাজার হাজার ফিলিস্তিনি যাদের ঘরবাড়ি ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস হয়ে গেছে, তারা এখন গাজার বিভিন্ন স্যুপ কিচেনে খাবারের জন্য ভিড় করছে। 9 সন্তানের বাবা আব্দুল মজিদ আল জাইতি বলেন, আমাদের জীবন খুব কঠিন, কিছুই নেই, কাজ নেই, খাবার কেনার টাকা নেই। এই রান্নাগুলো না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না, এগুলোই আমাদের বাঁচিয়ে রেখেছে। গাজার বাসিন্দা হিন্দ হিজাজিও বলেন, প্রতিদিন আমি এখানে আসি যাতে আমার 6 সন্তানকে কিছু খেতে দিতে পারি। তারা বলে, যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এটা আসলে মিথ্যা যুদ্ধবিরতি, কারণ অবরোধ এখনো চলছে। বর্তমানে গাজার অবস্থা এমন যে মানুষজন শীতের আগমনের আগে আশ্রয়, খাবার ও উষ্ণতার অভাবে দিন কাটাচ্ছে। বহু পরিবার ধ্বংসস্তূপের পাশে অস্থায়ী তাঁবু টানিয়ে বা আত্মীয়দের সঙ্গে গাদাগাদি করে বাস করছে। ইসরায়েলি অবরোধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি চরমে পৌঁছে গেছে। ফলে অনেকেই জ্বালানি কাঠ বা প্লাস্টিক পুড়িয়ে রান্না করছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ত্রাণ সংস্থাগুলোর দাবি, যদি অবিলম্বে অবরোধ শিথিল করা না হয়, তাহলে গাজার মানবিক সংকট ভয়াবহ রূপ নেবে।
মানবাধিকার সংস্থাগুলোর মতে যুদ্ধবিরতির নামে গাজায় যে পরিস্থিতি চলছে তা আসলে একটি শাম ট্রুজ বা নকল যুদ্ধবিরতি। ইসরায়েল যেখানে বন্দীদের দেহ ফেরত পাওয়াকে অগ্রাধিকার দিচ্ছে, সেখানে গাজার সাধারণ মানুষ প্রতিদিন ক্ষুধা ও শীতের সঙ্গে লড়ছে। খাবার, ওষুধ, আশ্রয় সবকিছুরই অভাব। আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি, মানবিক দিক বিবেচনা করে অবরোধ শিথিল করা ও পর্যাপ্ত ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া এখন সময়ের দাবি। গাজার মানুষদের মতে প্রকৃত শান্তি তখনই আসবে যখন তারা অন্তত বেঁচে থাকার ন্যূনতম সুযোগ পাবেন। ট্রাম্প বললেন, মামদানিকে ওয়াশিংটনের প্রতি সম্মান দেখাতে হবে, না হলে সফল হওয়া কঠিন হবে। তবে তিনি বলেছেন তিনি চান নিউ ইয়র্ক শহর সফল হোক। অন্যদিকে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি জানিয়েছেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়ে খোলাখুলি কথা বলবেন, কিন্তু আলোচনার দরজাও খোলা রাখবেন। বুধবার ট্রাম্প এই মন্তব্য করেন যখন মামদানি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নিজের ট্রানজিশন টিম ঘোষণা করছিলেন। মামদানি বিজয়ের রাতে বলেছিলেন যে তিনি ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন। তার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন তাকে ওয়াশিংটনের প্রতি একটু সম্মান দেখাতে হবে, না হলে সফল হওয়া যাবে না। আমি চাই সে সফল হোক, আমি চাই শহরটা সফল হোক। পরে তিনি স্পষ্ট করে বলেন, আমি শহর বলতে নিউ ইয়র্ককেই বোঝাচ্ছি, মামদানিকে নয়। এর আগে ট্রাম্প বলেন তার প্রশাসন মামদানিকে সাহায্য করবে, যদিও তিনি তাকে কমিউনিস্ট বলে আখ্যা দেন। Last night it was not expected to be a victory. It was very Democrat areas, but ফ্লোরিডার মিয়ামিতে এক বক্তৃতায় ট্রাম্প বলেন কমিউনিস্ট, মার্কসিস্ট আর গ্লোবালিস্টরা তাদের সুযোগ পেয়েছিল, কিন্তু তারা শুধু বিপর্যয় এনেছে। এখন দেখা যাক এক কমিউনিস্ট নিউ ইয়র্কে কেমন করে। আমরা দেখব এটা কিভাবে চলে। তিনি যোগ করেন, আমরা সাহায্য করব, হয়তো অল্পই করব। আমরা চাই নিউ ইয়র্ক সফল হোক। নির্বাচনের আগে ট্রাম্প মামদানিকে পাগল কমিউনিস্ট বলেছিলেন এবং হুমকি দিয়েছিলেন তিনি জিতলে শহরের ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেবেন। কিন্তু মামদানি বলেছেন তিনি কমিউনিস্ট নন, তিনি একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী। তার লক্ষ্য নিউ ইয়র্কের সাধারণ মানুষের জীবনমান উন্নত করা, যেমন বিনামূল্যে শিশু যত্ন, ফ্রি বাস সার্ভিস এবং সরকার চালিত মুদি দোকান চালু করা। মামদানির জয় শুধু নিউ ইয়র্কে নয়, জাতীয় রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে, কারণ তার বিজয়কে অনেকে দেখছেন ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের উত্থান হিসেবে। বিজয় রাতে মামদানি বলেন ট্রাম্প টিভির ভলিউমটা একটু বাড়িয়ে দাও। তিনি বলেন তার জয়ের মানে হলো প্রগতিশীল নীতির মাধ্যমেই ট্রাম্পকে হারানো সম্ভব। বুধবার নিজের অগ্রাধিকার নিয়ে ভাষণ দিতে গিয়ে মামদানি বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়ে স্পষ্ট কথা বলবো, তবে একই সঙ্গে সংলাপের দরজাও খোলা রাখব। জোহরান মামদানি জয়ী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা কারা? 34 বছর বয়সী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ইতিহাস তৈরি করেছেন। তিনি শহরের প্রথম মুসলিম মেয়র, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া মেয়র এবং গত 100 বছরে সবচেয়ে কম বয়সী মেয়র। বিজয়ের পর তিনি বলেন, আজ রাতে আমরা অসম্ভবকে সম্ভব করেছি। নিউ ইয়র্ক, তুমি পরিবর্তনের জন্য ভোট দিয়েছ, একটা নতুন রাজনীতি আর এমন এক শহরের জন্য যেখানে থাকা যায়। মামদানির এই উত্থান প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ আরও প্রগতিশীল নীতির প্রতি আগ্রহী। তার নীতিগুলোর মূল লক্ষ্য হল নিউ ইয়র্ককে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও মানবিক শহর বানানো। As a man looking to be the next mayor of this city, and I tell you that every day I will wake up with Dr. King's dream at the forefront of my mind, a dream where we make this city the most expensive in the United States of America affordable for each and every person across this city. ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা বা ডিএসএ হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সমাজতান্ত্রিক সংগঠন। এর সদস্য সংখ্যা প্রায় 1 লক্ষ। তারা চায় এমন এক সমাজ যেখানে মানুষের হাতে অর্থনীতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে, শুধু বড় কোম্পানির নয়।
ডিএসএ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি সারা দেশে ছোট ছোট স্থানীয় শাখা নিয়ে গঠিত একটি আন্দোলন। এসব শাখা শ্রমিক অধিকার, সাশ্রয়ী বাসস্থান, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা ইত্যাদি নিয়ে কাজ করে। এই সংগঠনটি 1982 সালে মাইকেল হ্যারিংটন নামের এক সমাজকর্মী প্রতিষ্ঠা করেন। তবে এটি পরিচিতি পায় 2016 সালে বার্নি স্যান্ডার্সের নির্বাচনী প্রচারণার সময়, যখন তিনি তরুণদের মধ্যে ব্যাপক সমর্থন পান। এক সাম্প্রতিক অক্সফাম প্রতিবেদনে বলা হয়েছে, 1990-এর দশকের পর থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী 1% পরিবারের সম্পদ সবচেয়ে দরিদ্র 20%-এর তুলনায় 1000 গুণ বেড়েছে। এই বৈষম্যের বিরুদ্ধেই ডিএসএ কাজ করছে। তারা চায় সবার জন্য স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী ভাড়া ও বাসস্থান, শক্তিশালী শ্রমিক ইউনিয়ন এবং পরিবেশ রক্ষায় সরকারের বিনিয়োগ। ডিএসএ মুক্তবাজার অর্থনীতি পুরোপুরি বাতিলের পক্ষে নয়, কিন্তু তারা চায় এমন এক মিশ্র অর্থনীতি যেখানে সাধারণ মানুষের নিয়ন্ত্রণ বাড়বে আর কর্পোরেটদের ক্ষমতা কমবে। তাদের ধারণা অনেকটা ইউরোপের সামাজিক কল্যাণ ব্যবস্থার মতো, যেমন স্ক্যান্ডিনেভিয়া, জার্মানি বা ফ্রান্সে দেখা যায়। সেখানে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ভালো শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। ডিএসএ যুক্তরাষ্ট্রে সেই মডেল আনার চেষ্টা করছে। তারা নির্বাচনে এমন প্রার্থীদের সমর্থন দেয় যারা তাদের আদর্শের কাছাকাছি, যেমন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। তাদের লক্ষ্য দুটি: প্রথমত, বর্তমান ব্যবস্থার মধ্যেই ন্যায্য পরিবর্তন আনা; দ্বিতীয়ত, সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাকে আরও গণতান্ত্রিক ও জনগণ কেন্দ্রিক করা। ইরান ও পাকিস্তানের সম্পর্ক আরও গভীর করতে চায় তেহরান, ইরানের সংসদ স্পিকারের বক্তব্য। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরান ও পাকিস্তানের বর্তমান সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তার 3 দিনের সরকারি সফরের মূল লক্ষ্য হল দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। বুধবার ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। কালিবাফ বলেন, ইরান ও পাকিস্তান দুটি দেশ যাদের মধ্যে রয়েছে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন। বর্তমানে দুই দেশের মধ্যে অর্থনীতি, রাজনীতি ও সংসদীয় ক্ষেত্রসহ নানা বিষয়ে বিস্তৃত সম্পর্ক রয়েছে। তিনি জানান, তেহরান ও ইসলামাবাদ এখন বাণিজ্য, রাজনীতি ও নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগী। আগের চুক্তিগুলো বাস্তবায়ন ও চূড়ান্ত করাও তার সফরের অন্যতম অগ্রাধিকার হবে। তিনি আরও বলেন, তার বৈঠকগুলোতে পারস্পরিক প্রতিবেশী কূটনীতির গুরুত্ব তুলে ধরা হবে এবং আঞ্চলিক ও ইসলামী বিশ্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হবে। সফরের সময় কালিবাফ পাকিস্তানের জাতীয় পরিষদ ও সিনেটের স্পিকার ও সদস্যদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি লাহোর ও করাচি, যা পাকিস্তানের সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র, সেখানে আলেম, ধর্মীয় নেতা, ব্যবসায়ী ও ইরানি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা করবেন। কালিবাফের সঙ্গে রয়েছেন ইরানি সংসদের কয়েকজন সদস্য ও ইরান পাকিস্তান সংসদীয় বন্ধুত্ব গ্রুপের সদস্যরা, যেমন ফাদা হোসেন মলিকি, মোহাম্মদ নূর দেহানি, রাহমাদাল বামারি, মেহরদাদ গুদারজি এবং ফজলুল্লাহ রাঞ্জোবার। ইরানের ইসলামাবাদস্থ রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দম এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক বিমানবন্দরে কালিবাফ ও তার দলকে স্বাগত জানান। পাকিস্তান ইরানের সবচেয়ে জনবহুল প্রতিবেশী দেশ এবং একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ইতোমধ্যে $3 বিলিয়ন ছাড়িয়েছে এবং উভয় দেশ এই অঙ্ককে $10 বিলিয়ন উন্নীত করার পরিকল্পনা করছে, যা হবে লক্ষ্যভিত্তিক উদ্যোগ ও বাণিজ্য বাধা অপসারণের মাধ্যমে। এই সফরের আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি বলেছিলেন, তেহরান ও ইসলামাবাদের সহযোগিতা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারত্বের স্তরে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। গত মাসে তেহরান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন নাকভির সঙ্গে বৈঠকে লারিজানি বলেন, দুই দেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক কৌশলগত চুক্তিকে সাধারণ হুমকির মুখে একটি বুদ্ধিদীপ্ত ও ইতিবাচক পদক্ষেপ বলে প্রশংসা করেন।
লারিজানি আরও বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এমন অনেক যৌথ চ্যালেঞ্জে পরিপূর্ণ যা মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ দাবি করে। তিনি প্রতিরক্ষা, নিরাপত্তা, রাজনীতি এবং বিশেষ করে অর্থনৈতিক খাতে সহযোগিতা গভীর করার উপর জোর দেন। তিনি জুন মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের 12 দিনের আগ্রাসনের সময় পাকিস্তানের অবস্থানের জন্য ধন্যবাদ জানান এবং একে আঞ্চলিক বাস্তবতা সম্পর্কে অভিন্ন উপলব্ধির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। তেহরান ও ইসলামাবাদ উভয় প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সক্রিয় কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করবে। অক্টোবরের মাঝামাঝি সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার ফোনে কথা বলেন। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ঘনিষ্ঠ সমন্বয়, গোয়েন্দা তথ্য বিনিময় ও সক্রিয় কূটনীতির গুরুত্বের ওপর জোর দেন, যাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী হয়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে এবং বাণিজ্য ও ট্রানজিটের নতুন সুযোগ উন্মোচিত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন যে জুন মাসে ইসরায়েলের আগ্রাসনের আগের তুলনায় এখন ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শক্তি আরও বেশি উন্নত হয়েছে। হামাদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন দপ্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, 12 দিনের যুদ্ধে ইরানের জনগণ যে ধৈর্য দেখিয়েছেন তা প্রমাণ করে তারা দেশের নেতৃত্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর আস্থা রাখেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তরাই বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প সম্পূর্ণ দেশীয়, অত্যাধুনিক এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালীগুলোর একটি। আরাগচি জানান, পশ্চিমা সমর্থন পাওয়া বহু স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের আকাশ ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে অরক্ষিত হয়ে পড়ে। তিনি দাবি করেন, শত্রু তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। যুদ্ধের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার 3 শব্দের বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু ইরান সে দাবি সরাসরি প্রত্যাখ্যান করে। আরাগচি বলেন, ইরান একদিকে কূটনীতি চালালেও অন্যদিকে আগ্রাসনের জবাব শক্ত হাতে দিয়েছে, কারণ ইরান কোনোভাবেই আক্রমণ মেনে নেয় না। শত্রুর উদ্দেশ্য ছিল হঠাৎ আঘাত করে ইরানকে দুর্বল করা, কিন্তু তা ব্যর্থ হয়েছে। তিনি এ ব্যর্থতার কারণ হিসেবে উল্লেখ করেন দেশের সর্বোচ্চ নেতার প্রজ্ঞা, সরকারের তাৎক্ষণিক ব্যবস্থা এবং ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীর দ্রুত ও শক্ত প্রতিক্রিয়া। তিনি আরও বলেন, যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের বড় লঙ্ঘন এবং গুরুতর অপরাধ। যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল কোনো অপরাধী বাকি রাখেনি। 12 দিনের পুরো যুদ্ধ জুড়ে ইরানের কূটনীতি আন্তর্জাতিক মহলে তাদের আত্মরক্ষামূলক অবস্থানকে বৈধতা দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করেছে। এর ফলেই 120টির বেশি দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের নিন্দা করে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে। আরাগচি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের মূল শক্তি হল ক্ষমতা। শক্তিশালী দেশই নিজের অধিকার আদায় করতে পারে, দুর্বল দেশকে তার অধিকার হারাতে হয়। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্রের নাগাল 500 কিলোমিটারের নিচে নামানোর দাবি কখনোই গ্রহণযোগ্য নয়, কারণ তা মানা মানে আত্মসমর্পণ। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আর সাম্প্রতিক যুদ্ধে সশস্ত্র বাহিনী যে সাহস দেখিয়েছে তার পেছনে রয়েছে জাতীয় ঐক্য, সেনাবাহিনীর সক্ষমতা ও মনোবল এবং দেশের সর্বোচ্চ নেতার সঠিক নেতৃত্ব। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি বিবৃতিও দেয়নি। ট্রাম্পের বল প্রয়োগ করে শান্তি চাপিয়ে দেওয়ার বক্তব্যকে তিনি হিটলারের আচরণের সঙ্গে তুলনা করেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ও অযৌক্তিক দাবির কারণেই দুই দেশের আলোচনা ভেঙে গেছে। 22 অক্টোবর মাসাহাদে তিনি বলেন, আমেরিকার বাড়াবাড়ির দাবির কারণে আলোচনাগুলো এগোতে পারেনি এবং থমকে গেছে। যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারায় এবং কিছু শীর্ষ কর্মকর্তার উপর থাকা জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে দিতে চাচ্ছে তার হোয়াইট হাউস সফরের ঠিক আগে। যুক্তরাষ্ট্র প্রস্তাব করছে নিরাপত্তা পরিষদ আল শারা এবং অভ্যন্তরীণ মন্ত্রী আনাস খাত্তাবের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিক। অনুমোদনের জন্য ন্যূনতম 9 জন সদস্যের সমর্থন দরকার এবং স্থায়ী 5 সদস্যের মধ্যে কেউ ভেটো দিতে পারবে না। যুক্তরাষ্ট্র চাচ্ছে এটি ঘটুক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল শারাকে ওয়াশিংটনে
সম্মেলনে আমন্ত্রণ করার আগে ওয়াশিংটনে থাকাকালীন সিরিয়া যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন দাইশ বিরোধী জোটে যোগ দেবে, যেখানে প্রায় ৮০টি দেশ রয়েছে। এটি ট্রাম্পের পরিকল্পনার অংশ, যার লক্ষ্য সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করা। ২০১১ সালে বাশার আল আসাদকে উৎখাত করার পর আল শারা ক্ষমতায় আসে এবং প্রায় ১৪ বছর চলা গৃহযুদ্ধ শেষ হয়। এরপর থেকে আল শারা আরব দেশ ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছেন। মে মাসে ট্রাম্প সৌদি আরবে আল শারার সঙ্গে সাক্ষাৎ করেন এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উপর অনেক নিষেধাজ্ঞা তুলে দেন বা স্থগিত করেন। তবে সবচেয়ে কঠোর কিছু নিষেধাজ্ঞা ২০১৯ সালে কংগ্রেস আরোপ করেছিল, সেগুলো স্থায়ীভাবে তুলে নিতে কংগ্রেসের ভোট প্রয়োজন। সিরিয়ার সংঘাত শুরু হয়েছিল ২০১১ সালে, যখন আসাদ শাসন সমালোচকদের উপর কঠোর নির্যাতন চালায়। এর ফলে প্রায় ৫০ মিলিয়ন মানুষ মারা যায় এবং মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়। যুদ্ধ দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে এবং সিরিয়াকে পুনর্নির্মাণ করতে বিশাল অর্থের প্রয়োজন হবে। জাতিসংঘের মানবিক বিভাগের প্রধান রমেশ রাজাসিংহম জানিয়েছেন, সিরিয়ার ৯০% মানুষ দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করছে। ১৬.৫ মিলিয়ন মানুষ মানবিক সাহায্য ও সুরক্ষার প্রয়োজন, যার মধ্যে প্রায় ৩ মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে আছে। নতুন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র চাইছে সিরিয়ার সাথে সম্পর্ক মজবুত করা, যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠন ও মানুষকে সহায়তা নিশ্চিত করা। আল শারার এই সফর ইতিহাসে প্রথমবারের মতো কোনো সিরিয়ার প্রেসিডেন্টের ওয়াশিংটন সফর হিসেবে গুরুত্ব বহন করছে। এটি সিরিয়ার পুনঃস্থাপন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।